সন্ধ্যা বেরিয়ে রাত ছুঁই ছুঁই। আকাশে চাঁদ বা তারার মেলা আজ বসেনি। আকাশে মেঘ করেছে, চারিদিক ঠান্ডা বাতাসও বইতে শুরু করলো। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসে পৌঁছালো। চারু তার মায়ের সাথে হাত ধরে হাঁটছিল। হঠাৎ করে চারুর মা রাস্তার পাশে বসে পড়ল। চারু চমকালো, মায়ের কাছে বসে বলল, কি হয়েছে মা? চারুর মা মাথায় হাত দিয়ে বলল, ভালো লাগছে না রে, ভালো লাগছে না। আর কিছু বলার আগেই জ্ঞান হারিয়ে ফেলল। চারুর ভয়ের মাত্রা বাড়ল, চোখ বন্ধ করে ভয়কে আটকালো। তখন চারুর পাশ কেটে চারুর বয়সী একটা মেয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু এমন পরিস্থিতি দেখে দাঁড়িয়ে গেল। এগিয়ে এসে বলল, কি হয়েছে ওনার আপু? চারু তাকালো, কান্না আওড়ানো কণ্ঠে বলল, বুঝতে পারছি না কি হলো হঠাৎ। মেয়েটা হাঁটু মুড়ে বসে বলল, কোথায় যাবেন বলুন, আমি এগিয়ে দিচ্ছি। চারু কি বলবে কি করবে বুঝতে পারল না। আমতা আমতা করে বলল, একটু বিপদে পড়েছি, কোথায় যাব জানি না। এ মা, কি বলছেন? আকাশের যা অবস্থা, তারপর ওনার যা অবস্থা, কি করে যাবেন? একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে, কিন্তু কি করব বুঝতে পারছি না। মেয়েটা অনেকক্ষণ চুপ থেকে বলল, আপনার কোনো সমস্যা না থাকলে আমার সাথে আসুন, উনি ঠিক হয়ে গেলে তখন যাবেন। চারু চুপ ছিল দেখে মেয়েটা আঙুল তুলে দেখিয়ে বলল, ওই যে দেখা যাচ্ছে বিল্ডিং, ওখানেই আমি থাকি, চলুন আপু। চারু তার মায়ের দিকে তাকিয়ে কিছু ভাবতে পারল না। এখন এই মেয়েকে বিশ্বাস করা ছাড়া কোনো গতিও নেই, তাই রাজি হয়ে গেল। দুজন মিলে ধরে নিয়ে গেল। চারুকে এমন করে কেন আঘাত করলে মা? ভালো তো আমি বাসি, ও তো বাসে না, আমায় বলতে। বৃত্ত সোজা তার মায়ের রুমে এসে চেঁচিয়ে বলল কথাগুলো। বৃত্তের মা মুখ ঘুরিয়ে বসেছিল। বৃত্ত ফের চেঁচিয়ে উঠল, হয় চারুকে এনে দেবে, না হয় তোমার নিজের ছেলেকে হারাবে। আর একটা কথা, তুমি নিজে আমাকে চারুকে এনে দেবে, তার আগে আমি তোমার সাথে কথা বলবো না। একটু আগে বৃত্তের বাবা বেশ কড়া কথা শুনিয়ে গেছে এমন ভাষায় গালাগালি করার জন্য। এখন বৃত্ত এসে তার মাকে কথা শোনালো। বৃত্ত যেতেই বৃত্তের মা চোয়াল শক্ত করে বৃত্তের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। বৃত্ত ঘরে গিয়ে মুখে পানি দিয়ে ফোনটা হাতে নিয়ে চারুর নাম্বারে কল করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। মায়ের পাশে বসেছিল চারু, কাজল লেপ্টে গেছে। পেটে গুজে রাখা ফোনটা বাজতেই বের করলো, তাতে বৃত্তের নামটা জল করছে। বেশ কয়েকবার বাজলো, তবে চারু ধরল না। সেই মেয়েটা আসতেই ফোন উল্টো করে রেখে দিল। এসে পাশে বসলো। আপনার নাম কি? চারু। আরে বাহ, আমার নাম তো লতা, বেশ মানিয়েছে তাই না, চারুলতা। চারু মুখে হাসি টেনে বলল, তোমার বয়স কেমন? 18 ছাড়িয়েছি। ও, আমিও। আচ্ছা একটা কথা বলি। বলো। এত সুন্দর করে শাড়ি পরে সেজে গুজিয়ে কোথায় গিয়েছিলে? তুমি করি বললাম কেমন? চারু মাথা নাড়িয়ে সম্মতি জানালো, বলল, একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। ও, কাউকে দেখছি না যে। আমি একাই থাকি এখানে, বাবা মা গ্রামে থাকে, আমি একটা স্টলে থাকি, কাজ করি। ও, বুঝলাম। অনেকক্ষণ চুপ থেকে চারু বলল, আমায় যখন এতটা সাহায্য করলে, তাহলে আর একটু সাহায্য করো। কি সাহায্য বলো? আমায় কিছুদিন এখানে থাকতে দেবে? বাড়ি ভাড়া অর্ধেক আমি দিয়ে দেব। ঠিক আছে, আমারও ভালোই হলো, একা থাকতে হবে না। চারু হাসলো। লতা বলল, আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, খাবার রান্না শেষ হলে ডাকবো, চলে আসবে। হুম। লতা যেতেই চারুর মায়ের পাশে বসে মাথা গুজে শুলো। ওদিকে বৃত্ত একের পর এক ফোন করিয়ে যাচ্ছে, তবে চারু ধরল না। বৃত্ত ক্লান্ত হয়ে রাস্তার পাশে ফুটপাতে বসে পড়ল আর চিন্তিত সুরে বলল, কোথায় তুমি চারু? আজ বিন্তি বিন্দু আসবে বলে বৃত্তকে যেতে না বলল, কিন্তু বৃত্ত কোনো কথা না বলে কলেজে বেরিয়ে গেল। আজ চারুরও ব্যবহারিক পরীক্ষা আছে, তবে খাতা সব ও বাড়িতে, খাতা ছাড়া পরীক্ষা দিতে পারবে না। কাল রাতে লতাকে বিশ্বাস করে সব খুলে বলেছে চারু। লতা এসে জানতে চাইল কি হয়েছে। চারু সব বলল। ঠিকানা দিল। লতা বলল,
তুমি খাবার খেয়ে তৈরি হও, বাকিটা আমি দেখছি। লতা ঠিকানাটা দেখে বৃত্তদের বাড়িতে চলে গেল। বাড়িতে ভালোই লোকজন। চারু যেমনভাবে বলেছিল ঠিক সেভাবেই পা টিপে টিপে বাড়ির পিছনে গিয়ে জানালা দিয়ে একটা ঘরে ঢুকে পড়ল। ঘরে তেমন জিনিস নেই দেখে বই খাতা দেখতে লাগলো, কোথাও নাম লেখা আছে কিনা। খাতাতে চারুর নাম দেখে বুঝলো এটাই চারু রুম। তাই চারু যা যা বলেছিল তাই তাই নিয়ে ধীরে বেরিয়ে গেল। চারিদিকে মানুষজন কেউ তেমন সন্দেহ করেনি। চারুর আজ সকালে পরীক্ষা, বৃত্ত তা জানতো না, সে জানতো বিকালে। তাই হল থেকে বেরিয়ে সেদিন চারু গাড়ির জন্য যেখানে দাঁড়িয়েছিল, বৃত্ত সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করলো। সন্ধ্যা অবধি দাঁড়িয়েছিল, কিন্তু চারুর দেখা মিলল না। মলিন মুখে ক্লান্ত পায়ে বাড়ির পথ ধরল। বসার ঘরে সবাই বসেছিল। বৃত্ত ঢুকতেই বিন্দু বলে উঠল, ভাইয়া, আমরা তোমার ওপর রাগ করেছি, তুমি আনতে গেলে না কেন? বৃত্ত কিছু বলল না। বিন্তি এগিয়ে এসে বৃত্তের হাত ধরে বলল, আমাদের রাগ ভাঙাতে হলে টাকা দিয়ে ভাঙাতে হবে বলে দিলাম। মেয়েদের এমন বাহানা শুনে বৃত্তের মা হাসলেন। বৃত্ত একবার তার মায়ের দিকে তাকিয়ে ওপরে ধীর পায়ে চলে গেল। বৃত্ত রুমে গিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। পিছন পিছন বিন্দু এসে দরজার সামনে দাঁড়িয়ে ডাকলো, ভাইয়া। ভিতর থেকে উত্তর এলো না দেখে বিন্দু দরজা ঠেলে ভিতরে মাথা ঢুকিয়ে দেখল বৃত্ত শুয়ে আছে। এগিয়ে গিয়ে গায়ে হাত দিয়ে ডাকলো, ভাইয়া, কি হয়েছে? এবারেও কোনো উত্তর এলো না। ভাইয়া, কি হয়েছে বলো? বৃত্ত তখনও চুপ। বিন্দু পাশে বসে ভাইয়ের মাথায় হাত রেখে বলল, চারুকে খুঁজে পাওনি? বৃত্ত চারুর কথা শুনে উঠে বোনকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদল। বিন্দু বেশ অবাক হলো, তার ভাইকে বেশি কষ্ট না পেলে কখনো কাঁদতে দেখেনি। অনেক দিন পর কাল তাদের বিদায়ের সময় কাঁদতে দেখেছিল, আর এখন চারুর জন্য কান্না করছে। বিন্দু ভারী শ্বাস ছেড়ে ধীরে শুধালো, তোমায় আমি এভাবে বাচ্চাদের মতন হাউমাউ করে কান্না করতে কখনো দেখিনি ভাইয়া। বৃত্ত তখনও চুপ। বিন্দু ফের ভারী শ্বাস ছেড়ে আওড়ালো, ভাইয়া। বৃত্তর তখনও কোনো হেলদোল নেই, ওভাবেই কেঁদে যাচ্ছে। বিন্দু ফের একা একাই বলল, আশ্চর্য, তোমাকে আমি এভাবে কারোর জন্য কান্না করতে দেখিনি বৃত্ত ভাইয়া। বৃত্ত আসলে এভাবে কখনোই কান্না করেনি, তবে আজ যেন বৃত্তের চোখে বৃষ্টি নেমে এসেছে, যার থামার কোনো নাম নেই। কি করবে ভেবেছ কিছু? ভাবছি একটা ছোট্ট ফুডকার্টের দোকান দিব। ওই সামনে দেখলাম বেশ ভিড় জমে বিকাল থেকে রাত অবধি। সকালের দিকে ছোট্ট বাচ্চাদের পড়াবো, আর বিকেল থেকে দোকানটা চালাবো মায়ের সাথে। এছাড়া তো আর কোনো উপায় নেই। মাত্রই পরীক্ষা দিলাম, চাকরি কে দেবে? তার চেয়ে ভালো কিছু করি। এটা কিন্তু ভালো আইডিয়া। দরকার হলে আমি তোমাদের কাছে সাহায্য লাগাবো। ঠিক আছে, তবে সব ব্যবস্থা করার জন্য তো টাকা লাগবে। আমার কাছে বেশি টাকা নেই, তোমার কাছে থাকলে কিছু ধার দাও, আমি পরে ফেরত দিয়ে দেব। ঠিক আছে, নিও। চারু মায়ের আজকাল অসুখটা বেড়ে গেছে, চিকিৎসার জন্য টাকাও দরকার। পার্ট টাইম কিছু না করলে টাকা আসবে না হাতে, এমন অনেক কিছু ভাবছিল ব্যালকনিতে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে। তখনই লতা এসে ভাবনায় ব্যাঘাত ঘটালো। মেয়েটা বড্ড ভালো, দুদিনেই কেমন আপন করে নিয়েছে, তাই সবটা লতার সাথে শেয়ার করলো। এমন সিদ্ধান্তে লতাও সম্মতি দিল। এভাবেই পার হলো বেশ কিছুদিন। বৃত্ত বাড়ির কারোর সাথে কথা বলে না, মায়ের সাথে তো দেখা পর্যন্ত করে না। এখনও চারুকে খুঁজে যাচ্ছে। ফোন দিলে ফোন সবসময় বন্ধ দেখায়। এ কদিনে বেশ বেহাল দশা হয়েছে বৃত্তের। ঠিক মতন খাওয়া দাওয়াটাও করে না। ওদিকে চারুর বৃত্তের কথা মনে পড়লেও কখনো কারোর কাছে প্রকাশ করে না, নিজের মধ্যেই ভালো লাগাটা চেপে রাখে। একদিন বৃত্ত হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এদিক ওদিক যাচ্ছিল। চারুও সেই পথে ময়লা ফেলার জন্য যেতেই দুজন দুজনের মুখোমুখি হলো। চমকালো দুজনেই। দুজন দুজনের থেকে বেশ খানিকটা দূরে থমকে দাঁড়িয়েছিল। বৃত্তের চোখে পানি ছলছল করে উঠল। ভ্যাপসা গরম।
চারিদিকে মানুষের ভিড়। চারু এখনো থমকে আশ্চর্যে কপালে ভাঁজ ফেলে অবাক চোখে তাকিয়ে আছে। বৃত্ত চারু নামটা নিয়ে এলোমেলো পায়ে দৌড়ে এসে আচমকা চারুর হাতের নিচ দিয়ে দুই হাত পেঁচিয়ে জড়িয়ে ধরল চারুকে। বৃত্তের বাঁ কাঁধে চারুর ঠোঁট ছুঁই ছুঁই হলো। বৃত্ত স্বস্তির শ্বাস ছেড়ে বলল, আই এম সরি। চারুর চোখ দুটো বন্ধ ছিল। বৃত্তের কণ্ঠে হারিয়ে ফেলার ভয়। হাতে থাকা ময়লার ব্যাগটা হাত থেকে পড়ে গেল। এক ধাক্কায় সরিয়ে দিল বৃত্তকে। বৃত্ত দু পা পিছিয়ে গেল। চারু কিছু বলতে গিয়েও বৃত্তের মুখের দিকে তাকিয়ে থেমে গেল। সাদা শার্টটা ঘামে ভিজে গেছে। চোখে মুখে ঘাম চিকচিক করছে। চুলগুলো কেমন এলোমেলো অগোছালো, কেমন রুগ্ন দেখাচ্ছে, কেমন বেহাল দশা হয়েছে। চারুকে তাকিয়ে থাকতে দেখে বৃত্ত এক পা এগিয়ে এলো। চারু এক পা পিছিয়ে গেল। চারদিকটা চোখ বুলিয়ে কম্পিত সুরে বলল, আপনি এখানে? বৃত্তের সুরে পরিবর্তন দেখা দিল। সেই আগের মতন করে বলল, বাড়ি? তুমি এখানে, আমিও তো এখানেই থাকবো। এটা কি স্বাভাবিক না? কেন এসেছেন আপনি? বৃত্ত একটু ঝুঁকে বলল, যদি বলি তোমার জন্য। চারুর চোখ ছলছল করে উঠল। ঠোঁট কামড়ে কান্না আটকে তাকালো। বৃত্ত হাসল। চারুর মাথার দুলগুলো অনুমতি ব্যতীত ছুঁয়ে এলোমেলো করে বলল, আমার থেকে পালিয়ে এই অবধি এলে? চারু মাথাটা সরিয়ে নিয়ে বলল, আমার খোঁজ পেলেন কি করে আপনি? 7 দিন হলো তোমায় দেখিনি, আর আমার থেকে দূরেও তো যেতে পারলাম না। খুঁজে পাওয়া কি স্বাভাবিক না? তাহলে এবার অনেক দূরে যাব, যেখানে আপনি পারবেন না যেতে। ট্রাই করতে পারো। চারু গা ঘুরিয়ে উল্টো পথে পা বাড়ালো। দু পকেটে হাত গুজে বৃত্ত পিছন পিছন ছুটল। চারু আর চোখে পিছনে দেখল। হুট করে বৃত্ত বলে উঠল, পিছন ঘুরেই ভালো করে দেখতে পারো, সামনে থেকে আর চোখে দেখে শান্তি পাবে না। চারু কেশে আওড়ালো, আমি কখন দেখলাম? বৃত্ত শব্দ করে হেসে চারুর সামনে গিয়ে উল্টো পায়ে চারুর মুখোমুখি হাঁটতে হাঁটতে বলল, এবার দেখতে পারো। তুমি চাইলে আমি দাঁড়াতেও পারি, যেভাবে দেখে সুবিধা তোমার। সেই আগের হাসি চোখে মুখে আছড়ে পড়ল বৃত্তের। চারু তাকালো না, বেশ হাঁসফাঁস করছিল। বৃত্ত ওভাবেই হাঁটতে হাঁটতে রাস্তায় হোঁচটকে পড়ে যেতে নিলে চারু হাত বাড়িয়ে ধরে ফেলল। বৃত্ত হাতটা ধরে দুষ্ট সুরে ব্যঙ্গ করে বলল, ওহো চারু। চারু হাত ছেড়ে দিল। চটপট করে বলল, আপনি আমার পিছন পিছন আসবেন না। তোমার কথা কেন শুনবো? কারণ। বৃত্ত ঠোঁটে হাসি টেনে মুখটা একটু চারুর দিকে এগিয়ে এনে ফিস ফিস করে বলল, কারণ কি? চারু মুখ দিয়ে একটা শ্বাস ছেড়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, দেখুন। ইমা, ছি, আমি এত খারাপও না। চারু তোতলালো, আমি কখন? আপনার ভাবনাগুলো বাজে। আমি কি করলাম? তুমি তো দেখাতে চাইছো। দেখেন, আমার পিছু পিছু আসবেন না। ও ঠিক আছে, যাও। চারু পায়ের গতি বাড়িয়ে চলে যেতেই বৃত্ত চেঁচিয়ে বলল, শোনো চারু, আবার দেখা হবে, যখন তখন। চারু আরো জোরে পা চালিয়ে চলে গেল। বৃত্তর মুখ থেকে হাসি সরছেই না। মাথা চুলকে একা একাই হাসলো। কি হয়েছে চারু, হাঁপাচ্ছ কেন? একটু একটু পানি দাও তো। লতা পানি এনে দিতেই এক নিমেষে শেষ করে ফেলে। বুকে হাত রেখে জোরে শ্বাস নিয়ে ধীরে ধীরে ছাড়ল। লতা ফের বলল, ও চারু, কি হয়েছে গো? এমন করছো কেন? ভূত দেখলে নাকি? হ্যাঁ, ভূতেরও বড় ভূত। কি বলো? তাবিজ লাগাতে হবে নাকি? কেন? ওমা, ভূত তাড়ানোর জন্য। চারু দাঁত বের করে হেসে ফেলল। তারপর কথা ঘুরিয়ে বলল, কাস্টমার কেমন আসছে? তুমি নিজের চোখেই দেখো। চারু উঠে গিয়ে উঁকি দিল। বেশ লোকের ভিড়। চারু অবাক হয়ে বলল, অন্য দিনের থেকে আজ বেশি মানুষ মনে হচ্ছে না? হ্যাঁ, সবার খাবার ভালো লেগেছে। মা কোথায়? মা তো রান্না করছে। চলো আমরাও একবার হাত লাগাই। ওকে বস। দুজনেই অট্ট হাসিতে মেতে উঠল। তারপর কোমরে ওড়না বেঁধে কাজে লেগে পড়ল। বেশ কিছু খাবারের অর্ডার এলো। চারু তার নিচের হাতে বানিয়ে বানিয়ে দিতে লাগলো, আর লতা তা দিয়ে আসলো। চারু তার মাকে বসিয়ে রাখলো। কিছুদিন হলো ফুডকার্টের দোকানটা দিয়েছে, বেশ চলছিল। লতা কাজ ছেড়ে দিয়ে চারুর হাতে হাতে সাহায্য করে। একটা খোলামেলা জায়গা, গাছের নিচে কিছু টেবিল আর চেয়ার পেতে রেখেছে। বৃত্ত, খাবি আয়। বৃত্ত ঘরের ভিতর পায়চারি করছিল।
এমন সময় তার মা এলো। ভিতরে না ঢুকেই বাইরে থেকে আওয়াজ দিল। চারু যাওয়ার পর থেকে মায়ের সাথে কথা বন্ধ করে দিয়েছে বৃত্ত। খাওয়া দাওয়াটাও বাইরেই বেশি করা হয়। আজও বাইরে থেকেই খেয়ে এসেছে। মা ডাকতেই বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে গম্ভীর হয়ে বলল, আমি বাইরে খেয়ে এসেছি। বৃত্তের মা স্বল্প সময় চুপ থেকে দরজায় টোকা দিয়ে বলল, একটু ভিতরে আসি। বৃত্ত উত্তর দিল না। দরজা ঠেলে ভিতরে এসে দাঁড়ালো। বৃত্ত ওভাবেই ফোনে মুখ গুজে আছে। ছেলের পাশে বসে বলল, এমন কেন করছিস বাবা? কার জন্য করছিস? আমি তোর মা হই। একটা বাইরের মেয়ের জন্য মায়ের সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছিস? ওইসব মেয়েরা ভালো হয় না। তোর মতন ছেলেকে ফাঁসি। পুরো কথাটা শেষ করতে দিল না বৃত্ত। পাশ থেকে উঠে দাঁড়িয়ে ঘৃণা নিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি এখনো তেমনই আছো? মানুষকে নিয়ে তোমার মনে এত বাজে ধারণা? সিরিয়াসলি? বৃত্তের মা তেলে বেগুনে জ্বলে উঠল। দাঁতে দাঁত পিষে বলল, ওইসব মেয়েরা ভালো না বৃত্ত। চারু একটা। তুমি চারুর নামে আর একটা বাজে কথা বললে আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব। মা কি হুমকি দিচ্ছিস? এমন কবে হলি? আমি তো এমনই। তোরা বাপ ছেলে এখন বুঝবি না। যখন বুঝবি কপাল চাপড়াবি। মা ছেলে অনেকটা সময় নিয়ে কথা কাটাকাটি করলো। বৃত্তের মা এক প্রকার চারুর ক্ষতি করবে বলে হুমকি দিয়ে গেল। বৃত্ত মাথা ধরে ধপ করে বসে পড়ল। রাত হলো বেশ। আকাশে তারা ঝকঝক করছে। ছোট্ট দোকানটা দুজন মিলে বন্ধ করে সবে ঘরে এসেছে। রাত তখন 11টা ছুঁই ছুঁই। হাত মুখ ধুয়ে একসাথে খেতে বসলো। খাওয়া শেষ করে চারু আর লতা টাকা গুনছিল। কেমন রোজগার হলো? গুনে দেখলো 4080 টাকা। টাকা 3 ভাগ করে 2 ভাগ তারা নিল, আর 1 ভাগ টাকা দিয়ে কিছু জিনিস কিনতে হবে বলে রেখে দিল। আচ্ছা চারু, ভালোই তো চলছে দোকানটা। নতুন কিছু খাবার যোগ করি, ভালো হবে না? ঠিক বলেছ। একটা কাজ করো, নতুন কিছু আইটেম খাতায় লেখো, আমিও লিখি। তারপর ভেবে ভেবে দেখা যাবে। ঠিক আছে। লতা ঘরে চলে গেল। চারুর মা ঘুমাচ্ছে। চারু বেশ কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে বলল, কাল তোমায় একবার ডাক্তারের কাছে নিয়ে যাব মা। কিছু একটা মনে ভেবে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো চারু। রাতের পরিবেশটা বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা। মনটাও বেশ ফুরফুরে। হঠাৎ বৃত্তের কথা মনে পড়ল। তখনকার কাণ্ডগুলো মনে এলো। আনমনি কখন যে মুচকি হেসে উঠল, খেয়ালটিই নেই তার। আচমকা পিছন থেকে কেউ কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হাসছো কেন চারু? চারু বুকে হাত দিয়ে থতমত খেয়ে তাকালো। চোখ বড় বড় করে তাকিয়ে ভীত স্বরে বলল, লতা তুমি? ভয় পাইয়ে দিয়েছ। লতা হিহি করে হাসলো। বলল, আমি তো নতুন খাবারের তালিকা এনেছিলাম। এসে দেখলাম তুমি মুচকি মুচকি হাসছো। চোখের পাতা বেশ কয়েকবার ফেললো চারু। তারপর হাঁসফাঁস করে বলল, কই হাসছি না তো। লতা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারুকে দেখে বলল, তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি হাসছো, আর কই না তো। হুম হুম আবার মিথ্যে বলে? বলো হাসছিলে কেন? হাসছি না আমি। অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যাও। এই বলে চারু লতার হাতে থাকা কাগজটা নিয়ে লতাকে ঠেলে বের করে দিয়ে ঘর আটকে দিল। লতা যেতে যেতে বলে গেল, বললে না হাসছো কেন? চারু দরজা আটকে দরজায় পিঠ ঠেকিয়ে নিজেকে প্রশ্ন করল, আশ্চর্য, আমি হাসছি? সকালের সতেজ শীতল আবহাওয়া। শীতকাল আসতে এখনো দেরি, অথচ হালকা কুয়াশায় চারপাশের পরিবেশ যেন তরতাজা হয়ে উঠেছে। সেই কাক ডাকা ভোরে ঘুম থেকে চারু উঠে পড়েছে। সকাল 6টা থেকে একটা টিউশন আছে, তারই প্রস্তুতি নিচ্ছে। চারু ব্যাগটা কাঁধে নিয়ে মাকে ডাকলো। মা, ও মা, শুনছো? চারুর মা নড়ে উঠল, টিপ টিপ করে তাকালো। ঘুম জড়ানো কণ্ঠে বলল, যাইতে স হ, আসতে দেরি হবে, অনেক কিছু কিনতে হবে, তাই ফিরতে লেট হবে। তুমি খেয়ে নিও, তারপর আমি এসে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কেমন? সাবধানে যাইওস মা। ঠিক আছে, আসছি। চারু যাওয়ার আগে লতাকে বলে গেল যেন রান্না করে মাকে খাইয়ে দেয়। তারপর চারু গুটি গুটি পায়ে এগিয়ে গেল তার গন্তব্যের দিকে। কালো শার্ট, কালো প্যান্ট, চুলগুলো গোছানো, হাতা কনুই অবধি ওপর ফোল্ড করা, পায়ের জুতা। একদম ইন করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতে যাবে, তখন বৃত্তের বাবা মা দুজনই এলো।
বৃত্ত তখন আয়না থেকে মুখ সরিয়ে ঘর থেকে বের হতে যাবে, বাবা এসে ঘরে ঢুকে পড়ল আর মা দরজার সামনে দাঁড়িয়ে তা দেখল। বৃত্ত বাবাকে দেখে হেসে বলল, আব্বু কিছু বলবে? চলো খাবে। বৃত্ত তার মায়ের দিকে একবার তাকালো, চোখ সরিয়ে কোনো কিছু না ভেবে সোজা বলল, হ্যাঁ চলো। বৃত্তের মা কপালে মৃদু ভাঁজ ফেলল, এত ডাকাডাকির পরেও যায় না, আর আজ এত সেজেগুজে কোথায় যাচ্ছে? বাবা ডাকতেই হ্যাঁ বলে দিল, মুখ বাঁকিয়ে চলে গেল। বৃত্তের বাবা বৃত্তের কাঁধে হাত রেখে বলল, বৌমাকে তাহলে খুঁজে পেয়েছো? বৃত্ত ঘাড় ঘুরিয়ে তাকালো, মেকি সুরে বলল, তুমি কি করে বুঝলে? ছেলের চোখই তো সব বলে দিচ্ছে। বৃত্ত মাথা চুলকে হাসলো, বলল, মানে আরে চলো চলো, কিছু বলতে হবে না। এবার বাড়িতে নিয়ে আসলে একদম বিয়ে করে আনবে। ঠিক আছে আব্বু। বেশ হাসি মুখে বাবার সাথে গল্প করতে করতে খাওয়া শেষ করে উঠল। কলেজের জন্য বের হলো বৃত্ত। একটু হেঁটে গিয়ে সামনে একটা গাড়ি থামিয়ে উঠতে যাবে, তখন বেশ কিছুটা দূরে চারুর মতন দেখতে কাউকে নজর এলো। গাড়িটা ছেড়ে দিল। 2 হাত ভর্তি বাজার নিয়ে হেঁটে যাচ্ছি অন্য পাশ দিয়ে। বৃত্ত মৃদু হেসে সেদিকে পা বাড়ালো। ঘড়ির কাঁটায় তখন 9টা ছুঁই ছুঁই। সেদিকে তার খেয়াল নেই। চারু কোনো দিকে না তাকিয়ে যাচ্ছে। পিছন পিছন কেউ যেন ফলো করছিল, এমন মনোভাব নিয়ে পিছনে ফিরল। কাউকে নজরে এলো না। সামনে ঘুরতি, ও মাগো বলে চিৎকার দিয়ে উঠল। বৃত্ত দাঁড়িয়ে আছে। বৃত্ত হাসলো, একটু চারুর দিকে ঝুঁকে বলল, ভয় পেয়েছ? চারু একটু পিছন দিকে মাথাটা ঝুঁকিয়ে বলল, আপনার এই স্বভাবটা বড্ড অসহ্যকর, যখন তখন সামনে এসে দাঁড়ান। বৃত্ত এবার সোজা হয়ে দাঁড়িয়ে বলল, তার মানে ভয় পেয়েছ? হাতটা এগিয়ে দিয়ে বলল, নাও ছুঁয়ে দাও। চারু ছুঁল না, উল্টে প্রশ্ন করল, আপনি এখানে কেন? বৃত্ত হাত ঘুরিয়ে তার প্যান্টের পকেটে হাত গুছে বলল, তোমায় দেখতে এলাম। চারু এদিক ওদিক আর চোখে তাকালো, তড়িঘড়ি করে বলল, সরুন সামনে থেকে, যেতে দিন। বৃত্ত চারুর হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে নিল, বলল, চলো একসাথেই যাই। চারু বাজারের ব্যাগটা কেড়ে নিয়ে বলল, আমার হেল্প লাগবে না, আপনি আপনার কাজে যান। পাশ কেটে চারু চলল। বৃত্ত ঘুরে চেঁচিয়ে ডাকলো, চারু শুনছো? চারু দাঁড়িয়ে গেল, ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো। বৃত্ত ঠোঁট এলিয়ে হেসে বলল, দেখা হবে, চিন্তা করো না। চারুর চেঁচিয়ে বলে উঠল, দেখা না হওয়াটাই ভালো। দেখা তো হবেই। চারু গম্ভীর নিঃশ্বাস নিয়ে ফের হাঁটা ধরল। বৃত্ত হেসে ঘড়িটার দিকে তাকালো, তখন 9টা 30 বাজে। কপালে বিকট চিন্তা ফেলে একটা গাড়ি ধরল। এখন দুপুর। চারু তার মাকে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল, আপনার মাকে একদম বেড রেস্ট নিতে হবে, নিয়মিত খাওয়াতে হবে, আর পারলে আগের কিছু কিছু কথা মনে করতে সাহায্য করবেন, এতে সমস্যাটা তাড়াতাড়ি দূর হয়ে যাবে। ঠিক আছে ডক্টর, আমি খুব ভালো করে খেয়াল রাখবো। 2 সপ্তাহ পরে আবার আসবেন। আচ্ছা। তারপর চারু তার মাকে নিয়ে বেরিয়ে একটা গাড়ি করে বাড়ি ফিরে গেল। ঘড়ির কাঁটায় তখন বিকেল 4টে নাগাদ। তখন চারু আর লতা দোকান খুলতে বেরোলো। চারুর মাকে বাড়িতে রেখেই গেল, তার যে রেস্টের দরকার। দোকান এখনো খোলেইনি, অথচ কয়েকটা মেয়ে এসে দাঁড়িয়ে দোকান খোলার অপেক্ষা করছিল। চারু আসতেই হেসে এগিয়ে গেল, বলল, আপনার জন্যই অপেক্ষা করছিলাম, জোরে ক্ষুধা পাইছে, তাড়াতাড়ি দোকান খুলেন। চারুর বেশ ভালো লাগলো। চারু লতার দিকে তাকিয়ে হাসলো। লতা বলল, আপু আপনারা ওখানটাতে একটু বসে অপেক্ষা করুন, আমরা এখনই রান্না শুরু করে দেব। মেয়েগুলো গিয়ে বসলো। চারু দোকান খুলে চুলা জ্বালালো। চারুর একটা মিনিটও সময় নষ্ট না করে রান্না বসিয়ে দিল। আস্তে আস্তে লোকজন আসতে লাগলো। সন্ধ্যা পেরিয়ে রাত ছুঁই ছুঁই। এমন সময় লতা এসে কপালে বিরক্তিকর রেখা টেনে বলল, একটা কাস্টমার এসেছে, কি অর্ডার দিল? আমায় বলছে না, বলল যে তোমার কাছে অর্ডার দেবে। আমার কাছে? যাও অর্ডার নিয়ে এসো, আমি এদিকটা দেখছি। চারু হাতটা কোমরে বাঁধা গামছাতে মুছতে মুছতে গেল। অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিল। চারু পিছন থেকে বলে উঠল, হ্যালো, আপনার অর্ডারটা দিন। ঘুরে চেয়ারে হেলান দিয়ে বসে দাঁত বের করে হেসে বলল, বলছিলাম না আবার দেখা হবে? কেমন আছো শ্যামাবতী? চারুর মুখটা হাঁ হয়ে গেল। চোখ বার কয়েকবার ফেলে বলল, আপনি এখানে কি করছেন? ও মা, এটা আবার কেমন কথা?
ক্ষুধা পেয়েছে খেতে এলাম, এখানে আপনার খাবার মতন কিছু নেই, বাড়ি যান। চারু চলে যেতে নিলেই বৃত্ত একটু জোরে বলতে লাগলো, কাস্টমারের সাথে এমন বেগোছালোভাবে কথা বলো? চারু দাঁতের দাঁত চেপে ঘুরে তাকালো, এদিকে ওদিকে তাকালো, সবাই তার দিকেই তাকিয়ে আছে দেখে দাঁতে দাঁত চেপে হেসে বৃত্তের দিকে এগিয়ে ওভাবেই মুখে হাসি টেনে বলল, কি খাবেন স্যার বলুন? বৃত্ত দায়সারা ভাব নিয়ে বলল, আপনি যা খেতে দেবেন তাই। বলুন কি খাবেন? আমার সময় নষ্ট করবেন না, আরও অর্ডার আছে। ঠিক আছে, একটা কোল্ড কফি দাও। এখানে চা কফি কোনোটাই পাবেন না, অন্য কিছু অর্ডার করুন। আমি কোল্ড কফি খাবো? আরে আশ্চর্য তো, বলছি তো এখানে নেই। এনে বানিয়ে দাও, না হলে এখনই আবার চেঁচিয়ে উঠব। চারু ঠোঁট কামড়ে তাকালো, বলল, তাহলে অনেক দেরি হবে, আপনাকে ওয়েট করতে হবে, আর ওয়েট করতে না পারলে অন্য কোথাও যেতে পারেন। যদি সারা রাতও ওয়েট করতে হয় তাহলেও আমি তাই করব। ঠিক আছে স্যার, ওয়েট করুন। চারু চলে গেল, গিয়ে লতাকে বরফ, দুধ, কফি আর চিনি আনতে বলল। অনেকক্ষণ পরে লতা গিয়ে দিয়ে আসলো। লতা কেবলমাত্র বৃত্তকে কফি দিয়ে চারুর কাজে সাহায্য করছিল। ফের বৃত্ত ডাকলো। লতা গেলে বলল, কফি যে বানিয়েছে তাকে ডাকুন। কেন ভাইয়া, ভালো হয়নি? যে বানিয়েছে তাকেই বলবো। লতা গিয়ে চারুকে ডেকে আনলো। চারু বলল, বলুন, এটা কে বানিয়েছে? কি বাজে খেতে, সবই তো ঠিকই আছে। বৃত্ত কফিটা এগিয়ে দিয়ে বলল, তো আমি কি মিথ্যা বলছি? নিজেই খেয়ে দেখুন। লতা পাশেই দাঁড়িয়েছিল, পাশ থেকে ধীরে বলল, চারু খেয়ে দেখ। চারু ভেবেছে হয়তো সত্যিই খারাপ, তাই কিছু না ভেবে একটু খেলো। কিছু বলার আগে বৃত্ত উঠে চারুর হাত থেকে কেড়ে খেতে খেতে বলল, এবার ঠিক আছে। বৃত্ত স্বাভাবিকভাবে খেতে লাগলো। এমন ব্যাপার স্যাপার দেখে চারু ঘপ করে লতার দিকে তাকালো। লতা ভুরু কুচকে তাকিয়ে আছে দেখে চারু হেসে লতাকে সরিয়ে নিয়ে গেল। লতা অনেক প্রশ্ন করছিল, তাই চারু বাধ্য হয়ে বলে দিল যে বৃত্ত তাকে পছন্দ করে। লতা তার স্বাভাবিকভাবে মেনে নিল। রাত 10:30 বাজবে ভাব, বৃত্ত এখনো বসে আছে। চারু একটু পর দোকান বন্ধ করবে, তাই চারু এসে বলল, এখনো বসে আছেন? একটু কথা বলবো, বসবে? আকাশে বড্ড মেঘ করেছে, এক্ষুনি বাড়ি যান, ফিরলে আটকা পড়ে যাবেন। একটু কথা বলবো, বসো না চারু। চারু বসলো না, উল্টে বলল, প্লিজ আপনি এখন যান, রাত অনেক হয়েছে। বৃত্ত মনটা ছোট করে বেরিয়ে গেল। তবে কাজ হলো না, বেশি দূরেও হয়তো যেতে পারিনি। জোরে ঝেঁকে বৃষ্টি পড়তে শুরু করলো। লতা তখন চারুকে বলল, চারু। চারু তখন দোকানে সব গুছিয়ে রাখছিল। বলছি যে বৃত্ত ভাইয়া তো মাত্রই গেল, ভিজে যাবে না? চারু চট করে বৃষ্টির দিকে তাকালো, তারপর চোখ সরিয়ে লতার দিকে তাকিয়ে বলল, তাতে আমার কি? তোমার আবার কি? আমার অনেক কিছু। আমার একটা কাস্টমার কমে যাবে। বলছি কি, যাও না, এই ছাতাটা তাকে দিয়ে আসো। পারবো না আমি, তুমি যাও। আর তাছাড়া ওনাকে ছাতা দিলে আমরা কি করে বাড়ি ফিরবো? আমাদের কাছে তো দুটো ছাতা, একটা দিয়ে এসো আর একটাতে না হয় আমরা যাব। চারু রাজিই হলো না। বৃত্ত মাথায় হাত দিয়ে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। অর্ধেক ভিজেই গেছে, তবুও দাঁড়ালো। কিন্তু যেহেতু ভিজে গেছে তাই ভিজেই বাড়ি যাবে বলে দৌড়ে যাওয়ার জন্য কয়েক পা বাড়াতেই পিছন থেকে কেউ জোরে ডাকলো, শুনুন, ওখানেই দাঁড়ান। বৃত্ত মাথায় হাত দিয়ে বৃষ্টি আটকে ফের তাকালো। কেউ একজন দৌড়ে ছাতা নিয়ে এগিয়ে আসছে। কাছাকাছি আসতেই বৃত্ত বুঝতে পারলো, চিনতে পারলো, কেউ একজন ছাতা নিয়ে বৃত্তের মাথার উপর ধরল। চলবে গল্প চারুবৃত্ত, লেখিকা জুলি জোনাকি।